তোমাদের সামনে আজকে চলে এসেছি ক্লাস 12-এর। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে শিকার কবিতাটি। তো এই শিকার কবিতাটি যদি পুরো গল্পটা তোমরা না শোনো তাহলে কিন্তু ব্রড শর্ট উত্তর দিতে পারবে না। আর যদি পুরো ভিডিওটা তোমরা শোনো তাহলে কিন্তু অবশ্যই শর্ট এবং ব্রড অনায়াসে উত্তর দিতে পারবে। তো পুরো ভিডিওটি তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিন। তো আজকে আলোচ্য বিষয় হলো শিকার কবিতা। এটা বনলতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, লেখক জীবনানন্দ দাশ। তো এই কবিতাটি কবি যে শব্দ দিয়ে শুরু করছেন সেই শব্দটি হলো ভোর। তো এই যে ভোর, এটা কোনো লোকালয়ের ভোর নয়, এটা হচ্ছে জঙ্গলের এক ভোরের দৃশ্য কবি বর্ণনা করেছেন। তো জঙ্গলের ভোরের দৃশ্য কেমন? যেমন আকাশ, যেমন আকাশের রং কেমন? নীল। তো এখানে আকাশের রঙকে কবি ঘাস ফড়িংয়ের দেহের কোমল নীলের সঙ্গে তুলনা করেছেন। টিয়া পাখির পালক, এখানে যে পেয়ারা নোনা গাছের যে পাতা, তো এই পেয়ারা এবং নোনা গাছের পাতা ডিপলি সবুজ নয়, হালকা সবুজ, ঠিক টিয়া পাখির পালকের মতো। তাই কবি এই ভোরে আকাশের সঙ্গে, আকাশের রঙের সঙ্গে তুলনা করলেন ঘাস ফড়িংয়ের কোমল দেহ নীলের সঙ্গে, এবং পেয়ারা নোনার পাতাকে তুলনা করলেন টিয়া পাখির পালকের সঙ্গে। আর ভোরের আকাশে যে পূর্ব আকাশে ধ্রুবতারা এখনো জ্বলছে, সেই তারাটি এখনো চকচক করছে। তো যেন কবি এটার কল্পনা করেছেন যে কোনো মিশরীয় মানবীর গলা থেকে খুলে নেওয়া মুক্ত একটি মদের গ্লাসে রেখে দিলে যেমন চকচক করে, সেই রকমই তারাটিও চকচক করছে। তো এখান থেকে একটা এবার ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে কবি যে ভোরের বর্ণনা দিয়েছেন, জঙ্গলের এক ভোরের বর্ণনা, তো কার কার সঙ্গে কিসের তুলনা করলেন? যেমন আকাশের সঙ্গে ঘাস ফড়িংয়ের দেহের তুলনা করেছেন, পেয়ারা নোনা পাতার সঙ্গে টিয়া পাখি পালকের তুলনা করেছেন, এবং আকাশে যে ধ্রুব তারাটি সেটি কোনো মিশরীয় মানবী যেন তার বুকের মধ্যে যে মালা, সেই মালা থেকে একটা মুক্ত খুলে মদের গ্লাসে রেখে দিলে যেমন চকচক করে, সেই রকমই আকাশে তারাটি এখনো কি করছে? চকচক করছে। তো এই অবধি হচ্ছে ভোরের বর্ণনা। তো এখানে দেখা যায় যে এখানে যে পিয়ারা এবং নোনার বন, এই পিয়ারা এবং নোনার বনে এক হরিণ ছুটে বেড়াচ্ছে পিয়ারা এবং নোনার বনে। কেন? যে তাকে একটা চিতাবাঘিনী তাড়া করেছে। তো হরিণটি আজকে যখন পেয়ারা নোনার বনে এই চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য দৌড়ে বেড়াচ্ছে, তো হরিণটি ভোরের অপেক্ষা করছে যে ভোর হলে পথ দেখতে পাবে এবং সে এই বাঘিনীর হাত থেকে মুক্তি পাবে।
আরও হরিণীর ইচ্ছা ছিল কি, যে যখন সকাল হবে ঘাসগুলো, কচি বাতাবি লেবু গন্ধযুক্ত ঘাসগুলো সে ছিঁড়ে খেয়েছিল এবং সে ভেবেছিল যে আমি তারপর শীতল শান্ত ঠান্ডা জলে নিজের শরীরটাকে ভাসিয়ে দেব, ক্লান্তি দূর করব এবং জল থেকে ওঠার পরে অন্যান্য হরিণীদের তাক লাগিয়ে দেব। এই যে সারা রাত বনের মধ্যে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে হরিণটি যে ছুটে বেরিয়েছিল, তো তার শরীরে এসেছিল ক্লান্তি, তার মনের মধ্যে অনেকগুলো ইচ্ছে ছিল যে কচি বাদামি লেবু গন্ধযুক্ত ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো, তারপর ঠান্ডা শীতল জলে গা ভাসিয়ে ক্লান্তি দূর করব এবং জল থেকে ওঠার পরে অন্যান্য হরিণীদের তাক লাগিয়ে দেব। তো হরিণটি অপেক্ষা করছিল ভোরে, আর তার মনের মধ্যে অনেকগুলো ইচ্ছা ছিল। তো সেই জঙ্গলে এসেছিল টেরাকোটা জাতির কিছু শিকারী লোক। তারা রাত্রিবেলা সেই বনের মধ্যে শরীরকে গরম রাখার জন্য অশ্বত্থ গাছের পাতা দিয়ে আগুন জ্বালিয়েছিল। সেই আগুনের রং ছিল মোরগ ফুলের মতো লাল। তো এই আগুন জ্বালিয়েছিল শরীরকে গরম রাখার জন্য। দেশওয়ালিরা অপেক্ষা করছিল ভোরে। কেন? যে বনের প্রাণীরা সারা দিন ধরে বিচরণ করে, খাবার সংগ্রহ করে এবং ভোরের বেলা তারা জলপান করতে যায়। তো এই যে টেরাকোটা জাতির শিকারীরা যখন শিকারগুলো ভোরের সময় জল পান করতে যাবে, তখন তারা সেগুলিকে শিকার করবে। সেই জন্য এই জঙ্গলে আজকে উপস্থিত ছিল কারা? টেরাকোটা জাতির শিকারীরা। অশ্বত্থ গাছের পাতা দিয়ে আগুন জ্বালিয়েছিল তারা শরীরকে গরম রাখার জন্য। এই আগুন ছিল মোরগ ফুলের মতো টকটকে লাল। রাতের বেলা তারা এই আগুন জ্বালিয়েছিল। যখন সকাল হলো, তখন সেই আগুন আর মোরগ ফুলের মতো টকটকে লাল দেখাচ্ছে না। সূর্য ওঠার ফলে সেই আগুনের রং ফিকে হয়ে গেছে। তো এখান থেকে একটা প্রশ্ন করতে পারি, রোগা শালিকের বিবর্ণ ইচ্ছা কার সঙ্গে তুলনা করা হয়েছে? রোগা শালিক যেমন ক্লান্ত, কোনো কাজে মন লাগে না, এটা রোগা শালিকের। ঠিক এখানে বনের মধ্যে দেশওয়ালিরা যে আগুনটা জ্বালিয়েছিল, সেই আগুন রাতের বেলা মোরগ ফুলের মতো টকটকে লাল ছিল, আর সকালবেলা যখন সূর্য উঠল তখন সেই লাল আগুন ফিকে হয়ে গেল, রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতো। এটাই কবি এখানে মানে উপমার ছলে ব্যবহার করেছেন, যে এই আগুনকে রোগা শালিকের ইচ্ছার সঙ্গে তুলনা করেছেন। যে রাত্রিবেলা টকটকে লাল ছিল, কেন? চারিদিক অন্ধকার। সূর্য যে ওঠে তখন আলোর যে আভা, এই জ্বালিয়ে রাখা আগুনের যে আভা, সেটা কমে আসে। তো এটাকেই কবি রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার সঙ্গে তুলনা করেছেন। তো যাই হোক, সকাল হলো। হরিণটি যখন শীতল ঠান্ডা জলে নিজের গা ভাসিয়েছে, তখন একটা বিকট শব্দ শোনা যায়। সেই বিকট শব্দটি কি? কিসের আওয়াজ? গুলির আওয়াজ। সেই গুলিটি গিয়ে বিঁধল কাকে? সেই হরিণটিকে। তো জলের রং হরিণের রক্তে মচকা ফুলের মতো লাল হয়ে গেল। মচকা ফুল কি? কলা পাতার কলা গাছের ফুলের যে মোচার যে রংটা, যাকে মচকা ফুল বলা হয়, সেই মচকা ফুল যেমন টকটকে লাল, গভীর লাল। তো হরিণটিকে যখন গুলি লেগেছিল, তখন জলটা মচকা ফুলের মতো লাল হয়ে যায়। তো চিরতরে এই নিষ্পাপ হরিণটি ইহজীবন ত্যাগ করে পরজীবনে চলে যায়। তো এখানে দেখা যায় যে এই হরিণটি যে অনেক কিছু ইচ্ছে ছিল, সমস্ত ইচ্ছেই তার শেষ হয়ে গেল।
তো এইভাবে পরবর্তীতে দেখা যায় যে এই টেরাকোটা জাতিরা তার মাংস তৈরি করলো, উষ্ণ লাল মাংস, আগুন জ্বালালো আবার। কেন? হরিণের মাংস তৈরি হবে। তো হরিণের মাংস তৈরি হবে কিসের জন্য? এরা একে খাবে বলে স্বীকার করেছিল। তো এইভাবে পৃথিবী থেকে আমরা নিষ্পাপ জীবগুলোকে অকারণে হত্যা করে চলেছি। আর এইভাবে হত্যা করলে পৃথিবী থেকে চিরতরে প্রায় অনেক রকম জীবই বিলুপ্ত হয়ে যাবে। তো এটাকে কবি তুলনা করেছেন নাগরিক লালসার সঙ্গে। তো এই যে নাগরিক লালসা কি, যে আজকে যে হরিণটিকে শিকার করা হলো শুধুমাত্র খাবার জন্য, তো এইভাবে অকারণে যদি আমরা জীবগুলোকে পৃথিবী থেকে সরিয়ে দিই তাহলে কিন্তু একটা সময় মানবকুলো ধ্বংস হয়ে যাবে। কবি এই কবিতার মাধ্যমে এটাই ইঙ্গিত করেছেন। তো এই প্রশ্নটাকে নাগরিক লালসা বলতে কি বোঝানো হয়েছে? আগুন জ্বলল আবার, আবার কেন? প্রথম আগুন জ্বলেছিল শরীরকে গরম রাখার জন্য, দেশওয়ালিরা জ্বালিয়েছিল। দ্বিতীয় আগুন জ্বলেছিল হরিণের উষ্ণ লাল মাংস তৈরি করার জন্য। তো কবির কথা যে এটা কি খুব জরুরি ছিল এই নিষ্পাপ হরিণটিকে চিরতরে যে কোনো পাপ করেনি তাকে পৃথিবী থেকে এইভাবে সরিয়ে দেওয়া? এই কারণে কবি বললেন যে নাগরিক লালসাই হচ্ছে আমাদের বিপদের সংকেত। তো এই প্রশ্নটাকে যেভাবে করতে পারে সেটা হলো যে নাগরিক লালসা একটা হলো তৈরি হয়ে এলো উষ্ণ হরিণের লাল মাংস, আর এই যে প্রশ্ন, এই দুই প্রশ্নের প্রায় একই উত্তর হবে। যেমন নাগরিক লালসা বলতে কি বোঝালো, আর তৈরি হলো হয়ে এলো হরিণের লাল উষ্ণ মাংস। কেন? শুধুমাত্র খাওয়ার জন্য এই হরিণটিকে কি করা হলো? শিকার করা হলো। তো এইভাবে যদি চিরতরে আমরা পৃথিবী থেকে অকারণে জীবগুলোকে মেরে দিই তাহলে কিন্তু একটা সময় মানুষগুলো পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। তাই কবি শেষ কথা বললেন এটা থেকে যেন আমরা বিরত থাকি। তো এখানে যে আমি গল্পটা তুলে ধরলাম, মানে কবিতাটি, এই কবিতাটিতে যে শট, কিছু শট আমি তোমাদের তুলে ধরছি। যেমন গুলি লাগার পরে জলের রং কেমন হয়েছিল? মচকা ফুলের মতো লাল। এই কবিতাটি কোন শব্দ দিয়ে শুরু হয়েছে? ভোর শব্দ দিয়ে। কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া তাও বলা হয়েছে। তারপর উষ্ণ হয়ে এলো হরিণের লাল মাংস। তারপরে বনের মধ্যে যে তারা শরীরকে গরম রাখার জন্য আগুন জ্বালিয়েছিল, কি দিয়ে আগুন জ্বালিয়েছিল? কেন আগুন জ্বালিয়েছিল? তো ছায়া প্রকাশনী যে শিক্ষক বইটি, এই বইটিতে যে শর্টগুলো তুলে ধরা হয়েছে, আমার গল্পটি একবার শোনো, বইটা নাও, আর একবার এই গল্পটি শোনার পরে তুমি না দেখে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। আশা করি এই গল্পের মধ্যেই সমস্ত শর্ট ব্রড আমি তুলে দিয়েছি। এবার 2024-এ যে প্রশ্নগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, এই কবিতা থেকে, যেমন ভোরের বর্ণনা দাও, রোগা শালিকের বিপন্ন ইচ্ছা, এই রোগা শালিকের বিপন্ন ইচ্ছা কার সঙ্গে তুলনা করেছে এটার উত্তর আমি দিয়েছি। নাগরিক লালসা বলতে এখানে কি বোঝানো হয়েছে, বা এই প্রশ্নটাকেই করতে পারি যে তৈরি হয়ে এলো হরিণের উষ্ণ লাল মাংস। তো যদি আমি বোঝাতে পেরেছি তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না।
যদি সাবস্ক্রাইব এবং লাইক আমি পাই, তাহলে বুঝবো যে আমি হয়তো বোঝাতে পেরেছি, নচেত নয়।